ওয়েলকাম। আজকে সেল মানে বায়োলজিতে যে ফার্স্ট চ্যাপ্টার সেটা হচ্ছে সেল। আজকে সেল নিয়ে মানে সেল মানে হচ্ছে কোষ। কোষ নিয়ে আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে কোষ কত রকমের হয়, কোষের ভিতর কি কি মানে একটা সেলের ভিতর কি কি অর্গানেলস থাকে, অর্গানেলস দ্যাট মিন অঙ্গাণু কি কি থাকে, এবং সেলের কাজ কি, এবং ওই সেলের প্রত্যেকটা সেলের ভিতরে যে অঙ্গাণুগুলো থাকে মানে সেলের অর্গানেলসগুলো যেগুলো থাকে সেগুলোর প্রত্যেকটার কি কাজ, এবং প্রত্যেকটা যদি না থাকে তাহলে কি হবে। তাছাড়া সেল উদ্ভিদের মানে উদ্ভিদদের মধ্যে মানে প্ল্যান্টসদের মধ্যে সেল কিরকম, অ্যানিমেলসদের মধ্যে মানে আমাদের মধ্যে সেলস কিরকম থাকে, বাদবাকি আরো কোনো রকমের সেলস আছে কিনা, সেই ধরনের সমস্ত কিছু নিয়ে আজকে শুরু করব। কি আজকে আমরা শুরু করছি সেল বা কোষ। সেল বা কোষ এটা আমরা কোথা থেকে মানে কোথায় পড়তে হবে আমাদের, আমাদের এটা পড়তে হবে জিকের বায়োলজি, তাই তো। বায়োলজির মধ্যে যে প্রধান একটা চ্যাপ্টার থাকে যেটা সেটা হচ্ছে কোষ। তাহলে এই সেল নিয়ে আমরা আজকে ডিসকাস করব। দেখো, সেল সেল কাকে বলা হয়। ফার্স্ট হচ্ছে সেল কাকে বলা হয়। সেল হলো বা কোষ জীবনের মৌলিক একক। মৌলিক মানে হচ্ছে কোনো একটা প্রাণীদেহের বা উদ্ভিদ দেহের, কোনো প্রাণীদেহের বা উদ্ভিদ দেহের তার জীবনের মৌলিক একককে, একক বা ইউনিট, একক বা ইউনিটকে বলা হয় সেল। মৌলিক জীবনগত একককে বলা হয় সেল। কেন একে বলা হয় একক বা ইউনিট বলা হয়, কেন একে অঙ্গ বলা হয় না? কোয়েশ্চেন এরকম আসে যে সেলকে কি অঙ্গ বলা হয়, সেল কি অঙ্গ নাকি সেল একক? দেখো, সেল কোনো সময় অঙ্গ নয়, মানে প্রাণী দেহে হোক বা উদ্ভিদ দেহে হোক, সেল কোনো দেহেই মানে প্রাণীদের ক্ষেত্রে বা উদ্ভিদদের ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই সেল অঙ্গ হিসেবে ট্রিট করা হয় না। অঙ্গ আলাদা জিনিস, সেল আলাদা জিনিস। সেল কিভাবে তৈরি হয়, সেল কি জিনিস, কোষ কি? কোষ হচ্ছে মৌলিক একক। কোনো জীবদেহের কোনো জীবদেহের মৌলিক একক, যদি সেলের সংজ্ঞা বলি তাহলে মৌলিক একক হচ্ছে সেল। সব থেকে ছোট, স্মলেস্ট, সব থেকে ছোট মৌলিক একক, সব থেকে ছোট মৌলিক একক যদি কোশ্চেনে জিজ্ঞেস করা সব থেকে ছোট মৌলিক একক কি, তাহলে কি আসবে, তাহলে আসবে আমাদের সেল। এই সেল, এবার এই সেলের ভিতরে কেন মৌলিক একক বলা হয়, কারণ তার কারণটা কি সেটা হচ্ছে একটা সেলের ভিতরে, এখানে আমি যখন সেলের ডায়াগ্রাম এঁকেছি, একটা সেলের ভিতরে যে অর্গান মানে অঙ্গাণুগুলো থাকে, মানে যে অর্গানেলস গুলো থাকে, সেই অর্গানেলস গুলো প্রত্যেকটি যেরকম ভাবে কাজ করে আমাদের শরীর ঠিক সেরকম ভাবেই কাজ করে। ব্যাপারটা কিরকম ভাবে হয়, ধরো একটা সেল পড়তে গেলে, সেলটা কি জিনিস কিরকম ভাবে হয় সেটা পড়তে গেলে, কাঁঠাল দেখেছো তো, কাঁঠাল, অনেকটা কাঁঠালের কথাটা মাথায় রাখো কিরকম হয়। কাঁঠালের ভিতরে কি থাকে, কাঁঠালের ভিতর থাকে, দেখবে যখন কাঁঠাল বের করা হয় তখন কাঁঠালের ভিতর ছোট ছোট একটা করে কোষ থাকে। আমরা কি বলি ওভাবে, কোয়া বলি, কেউ কেউ কোয়া বলি, কেউ কেউ কোষ বলি, যাই হোক এটা কাঁঠালের ভিতরেও থাকে। অথবা দেখবে আতাফল যেটাকে সীতাফল বলে, তার ভিতরেও দেখবে এরকম ছোট ছোট জিনিস থাকে, ছোট ছোট এক একটা করে কোষ থাকে। সেই কোষগুলোকে মানে সেই কোয়াগুলোকে আমরা আমরা কোষও বলি, কাঁঠালের কোষও বলি, কেউ কোয়াও বলে। ওগুলোকে বের করে করে আমরা খাই, তাই তো। তাহলে এই প্রত্যেকটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা জিনিস দিয়ে ভিতরের প্রত্যেকটা জিনিস দিয়ে টোটাল ফলটা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে কাঁঠাল। তাহলে এই রকম ভাবে যদি আমাদের শরীরের, আমাদের দেহের যদি প্রত্যেকটা অঙ্গাণু, প্রত্যেকটা অঙ্গের ভিতরে আমরা যদি দেখি, তাহলে প্রত্যেকটা অঙ্গেই কি রয়েছে না, প্রত্যেকটা অঙ্গের একটা মৌলিক একক রয়েছে, সেটা হচ্ছে এই কোষ রয়েছে, সেটা মৌলিক একক। এবং কোষ থেকেই কি হয়, ফার্স্টের জিনিসটা কিরকম ভাবে হয়, সারা পুরো শরীর কিভাবে তৈরি হয়। দেখো, প্রথমে থাকছে একটা সেল, একদম ছোট একক, কি বললাম, জীবের যে কোনো জীবের ক্ষেত্রে সব থেকে ক্ষুদ্রতম একক কি হলো, মৌলিক একক কি, সেল। তাহলে সেল, সেল থেকে তৈরি হবে কি, সেল থেকে তৈরি হবে টিস্যু, কি বলবে, টিস্যু, যেটাকে বাংলায় বলা হয় কলা। সেল মানে হচ্ছে কোষ, তাই তো। প্রথমে তৈরি হলো কোষ, তারপরে সেখান থেকে তৈরি হলো টিস্যু, টিস্যু থেকে তৈরি হবে মাসেল বা পেশি, মাসেল বা পেশি, সেটাকেই বলতে পারো তোমরা, কলা থেকে এই পেশি তৈরি হয়। এবার পেশি থেকে কি তৈরি হয়, অঙ্গ মানে অর্গ্যানস, কি তৈরি হয়, অর্গ্যানস মানে অঙ্গ। এবার এই একটা অর্গ্যান থেকে কি তৈরি হলো, সমগ্র শরীরের গঠন তৈরি হলো। তাহলে বোঝা গেল মৌলিক একক কেন বলা হয়, কারণ এটাই হচ্ছে মৌলিক, এখান থেকেই শুরু। আর শরীরটা এইখান থেকে প্রত্যেকটা ছোট 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 কোষ, যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু আমাদের যদি হাত বা কোথাও যদি আমরা বলি যে না হাতের ভিতরে এখানে বা এখানে বা সারা শরীরের যে কোনো জায়গায় কোষ আছে কি, অবশ্যই আছে, প্রত্যেকটা জায়গাতে কোষ আছে। অসংখ্য কোষ নিয়ে একটা শরীর তৈরি হয়, সেটা হচ্ছে হতে পারে
মানবদেহের অথবা মানে প্রাণীদের অথবা উদ্ভিদের, দু ধরনের ক্ষেত্রেই কোষ দেখা যায়। তাহলে আর আর কাদের কোষ দেখা যায়? দেখো, কোষ আমি এখানে লিখেছি উপরে, কোষ দুই ধরনের। সেলকে আমরা দুটো টাইপে ভাগ করি, একটা হচ্ছে ইউক্যারিওটিক, একটা হচ্ছে প্রোক্যারিওটিক। ইউক্যারিওটিক কারা? ইউক্যারিওটিক হচ্ছে আমরা মানে অ্যানিমেলস, যে কোনো প্রাণী অথবা উদ্ভিদ, প্ল্যান্টস, অ্যানিমেলস অথবা প্ল্যান্টস মানে প্রাণী অথবা উদ্ভিদ, এই দুটোর ক্ষেত্রে কোন ধরনের কোষ দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ, বা সম্পূর্ণ কোষও একে বলা হয়, সেটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কি? প্রোক্যারিওটিক হচ্ছে অসম্পূর্ণ কোষ, বা এগুলো কাদের থাকে? এগুলো থাকে বিশেষ করে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ঠিক আছে, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এইসব ধরনের, বা ভাইরাস, এদের ক্ষেত্রে থাকে কি? থাকে প্রোক্যারিওটিক। কেন? কি ডিফারেন্স কি না? ইউক্যারিওটিক কোষের মধ্যে আমরা যে অর্গানেলস গুলো দেখতে পাই, মানে যে অঙ্গাণুগুলো দেখতে পাই, সেইগুলো কোনোটাই এখানে থাকে না, প্রোক্যারিওটিক কোষে বর্তমান থাকে না। ঠিক আছে, এবার ইউক্যারিওটিক, আমি আজকে প্রোক্যারিওটিক কোষ অতটা ইম্পর্টেন্ট নয়। প্রোক্যারিওটিক কোষ শুধুমাত্র এইটুকুই আসবে যে কোন কাদের ক্ষেত্রে প্রোক্যারিওটিক কোষ দেখা যায়, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া বা ব্যাকটেরিয়া, ভাইরাস, এদের ক্ষেত্রে প্রোক্যারিওটিক কোষ দেখা যায়। তাছাড়া প্রোক্যারিওটিক কোষ থেকে আর কিছু আসার নেই। কোয়েশ্চেন থাকবে কি আমাদের, যেটা সেটা হচ্ছে পড়তে হবে কি বেশি করে, সেটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। কারণ ইউক্যারিওটিক কোষের ভিতরে আমরা কি দেখবো না, ইউক্যারিওটিক কোষ আমাদের অ্যানিমেল বা প্ল্যান্টস এর ভিতরে, এবং ইউক্যারিওটিক কোষের ভিতরে গঠনগত যে বৈশিষ্ট্যগুলো আছে, এবং তার ভিতরে যে অঙ্গাণুগুলো আছে, প্রত্যেকটা অঙ্গাণু এক একটা আলাদা আলাদা কাজ আছে, এবং এই আলাদা আলাদা কাজ যখন আমরা দেখবো না, তখন মনে হবে যে এই একটা সেলের যা কাজ করে আমাদের শরীরও ঠিক সেম ভাবেই কাজ করে। ঠিক আছে, কিভাবে দেখবো? তার আগে আমরা একটু চলে আসি যে সেল কোথা থেকে আসলো, কারা তৈরি করলো, কারা আবিষ্কার করলো, কারা কিভাবে খুঁজে পেলো। তাহলে দেখো, প্রথমে রবার্ট হুক নামে একজন ব্যক্তি, তিনি মৃত কোষ আবিষ্কার করেন। কোথা থেকে মৃত কোষ আবিষ্কার করেন? তিনি মৃত কোষ আবিষ্কার করেন ছিপি, মানে কর্কের ছিপি। তোমরা জানি না তোমরা খেয়েছো কিনা, হোমিওপ্যাথির ওষুধ আমরা যখন ছোটবেলায় খেতাম, ঠিক আছে, তখন এরকম ওই বোতলগুলোকে হোমিওপ্যাথির কাঁচের শিশিগুলোকে একটা কর্কের বা ছিপির মতো করে আটকে রাখা হতো। ঠিক আছে, ওই ছিপিগুলোকে বলা হতো কর্ক। মানে কি? এক ধরনের স্পঞ্জ লাইক এক ধরনের এলিমেন্ট, যেটা খুব নরমও হয় না, স্পঞ্জের মতো একদম নরমও হয় না, আবার খুব টাফও হয় না, মানে শক্ত হয় না। তো সেই কর্কের মাঝখানে, কর্কটাকে যখন তিনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেন, তখন দেখেন যে তার ভিতরে ছোট ছোট কিছু কিছু প্রকোষ্ঠ ভাগ ঘর, বা যেগুলোকে তিনি পরবর্তীকালে ঘর বলেও আখ্যা দিয়েছিলেন, বলেছিলেন যে কুঠুরি বা ঘর বলেও আখ্যা দিয়েছিলেন। সেখান থেকেই তার নাম হয়ে যায় সেল। সেল মানে কি দেখবে, ওই যে জেলকেও কি বলা হয়? জেলেরও এক একটা কুঠুরিকে এক একটা সেল বলা হয়। ঠিক আছে, তো এই যে মানে যেহেতু সেল নামটা এখান থেকেই এসেছিল, মানে তিনি ভিতরে এক একটা করে কি দেখেছিলেন, এক একটা কোষের ভিতরে, একটা কর্কের ভিতরে দেখেছিলেন ছোট ছোট এরকম অনেকগুলো প্রকোষ্ঠ বা ঘরের মতো অনেকগুলো জিনিস। ঠিক আছে, তো সেইখান থেকেই এই জিনিসটা তিনি নাম দিয়েছিলেন যে এটা এক একটা কোষ, সেল। তো কিন্তু সেটা ছিল মৃত কোষ। অবশ্যই কর্ক তো জীবিত তো হতে পারে না, সেই কর্কের ভিতরে তিনি দেখতে পেরেছিলেন এরকম প্রকোষ্ঠ। সেখান থেকে তিনি কোষের একটা সিদ্ধান্তে আসেন, যে বা সেই সিদ্ধান্ত মানে কি, কোষ নামকরণটা শুরু করেন যে মৃত কোষ হিসাবে। তাহলে আমরা ধরে নিই কাকে? রবার্ট হুক, তিনি মৃত কোষ আবিষ্কার করেছিলেন। তারপরে লিউয়েনহক, অ্যান্টনি ভি লিউয়েনহক, তিনি জীবিত কোষ প্রথম খুঁজে বার করেন। জীবদেহে এবং প্রাণী দেহে, এই উদ্ভিদ দেহের মধ্যে তিনি খুঁজে পান কি? অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তিনি খুঁজে পান জীবিত কোষ। সেই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তারপরে আর কিছু তিনি করতে পারেনি। জীবিত একটা কোষ আছে, মানে সব থেকে ছোট একটা একক আছে, সেটা তিনি খুঁজে বার করেন। তার ভিতরের জিনিসপত্রগুলো তখনও পর্যন্ত আসেনি, মানে বেরোয়নি। তারপর আস্তে আস্তে করে প্রত্যেকেই ভিতরের জিনিসগুলো, আমরা অর্গানেলস, ভিতরের জিনিসগুলো বলতে আমরা কি, আমরা ভিতরের অর্গানেলস গুলো কথা বলছি, বা অঙ্গাণুর গুলো কথা বলছি, সেইগুলো পরপর আস্তে আস্তে খোঁজ হয়। কিরকম ভাবে খোঁজ হয়? আমরা ওয়াগনার নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস যে আছে, সেটা তিনি খোঁজ করেন। রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন। এগুলো কেন? কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস যেগুলো পরীক্ষায় মোটামুটি আসে, সেইগুলোই আমি এখানে রেখেছি। রবার্ট ব্রাউন কি আবিষ্কার করেন? নিউক্লিয়াস কে আবিষ্কার করেন রবার্ট ব্রাউন। সোয়ান আর স্লাইডেন, এইটা খুব ইম্পর্টেন্ট। কেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট? কেন? কোষের যে সিদ্ধান্ত, মানে কোষের সিদ্ধান্ত বলতে কোষ থেকেই যে মানবদেহের মৌলিক একক যে কোষ, এবং কোষ থেকেই মানবদেহের পুরো শরীরটা তৈরি। ঠিক আছে, তো সমস্ত জায়গায় কোষ আছে, কোষ ছাড়া শরীর গঠন সম্ভবই না। সেই সিদ্ধান্তটা কারা দিয়েছিলেন? সেই সিদ্ধান্তটা দিয়েছিলেন প্রথম সোয়ান এবং স্লাইডেন নামের দুই ব্যক্তি। সোয়ান এবং স্লাইডেন নামক দুই ব্যক্তি কোষের সিদ্ধান্ত দিয়েছিলেন। ঠিক আছে, তো উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহ, দুটো উদ্ভিদ এবং প্রাণীর
দুটোর ক্ষেত্রে। হেকেল হেকেল প্রমাণ করেন বংশগতির বৈশিষ্ট্য নিউক্লিয়াস বহন করে। তিনি কি প্রমাণ করেন? বংশগতির, আমি এগুলো পরবর্তীকালে সব আসবো, যে কে কিভাবে কি করছে, কাজ যখন দেখবো প্রত্যেকটা অঙ্গাণু তখন সব আসবো, কিন্তু আপাতত এটা এটুকু শুধু একটু নোট ডাউন করে নাও বা জেনে নাও। হেকেল প্রমাণ করেন যে বংশগতির বৈশিষ্ট্য নিউক্লিয়াস বহন করে। ওয়াল্ডিয়ার কি আবিষ্কার করেন? তিনি আবিষ্কার করেন ক্রোমোজোম আবিষ্কার করেন তিনি, ক্রোমোজোম। ঠিক আছে, এবার আমি প্রত্যেকটা কোষের অঙ্গাণুগুলোর ভিতরে যাব। তার আগে একটু দেখে নিই যে সব থেকে উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহ সবকিছু নিয়ে সব থেকে বড় কোষ যেটা পরীক্ষা বারবার আসে, সব থেকে বড় কোষ কি? সেটা হচ্ছে উট পাখির ডিম। এটা একটু মনে রাখতে হবে, উট পাখির ডিম হচ্ছে সব থেকে বড়। আর সব থেকে ছোট কোষ কি? সব থেকে ছোট কোষ হচ্ছে কি না, মাইক্রোপ্লাজমা। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে ছোট কোষ। আর যদি আমি হিউম্যান বডিতে বলি, মানে প্রাণীদের নয়, শুধুমাত্র মানব দেহে, মানে হিউম্যান বডির ক্ষেত্রে যদি দেখি, হিউম্যান বডির ক্ষেত্রে তাহলে কি সব থেকে বড় হিউম্যান বডিতে সব থেকে বড়, ঠিক আছে, তো বড় হচ্ছে ওভ্যাম বা ডিম্বাণু যেটাকে বলা হয়। মানে মহিলাদের শরীরে যে ডিম্বাণু থাকে, যেখান থেকে রিপ্রোডাকশন হয়, অ্যাকচুয়ালি যে ডিম্বাণু থাকে, সেই ডিম্বাণু হচ্ছে সব থেকে বড়। এবং সব থেকে ছোট কি? পুরুষদের যে স্পার্ম থাকে, পুরুষদের মধ্যে যে স্পার্ম থাকে, সেই স্পার্মটা হচ্ছে বা শুক্রাণু, স্পার্ম বা শুক্রাণুকে বলা হয়। শুক্রাণু হচ্ছে সব থেকে ছোট কোষ হিউম্যান বডির ক্ষেত্রে। লম্বা যদি বলে, সব থেকে লম্বা হচ্ছে ব্রেন। ঠিক আছে, তো সব থেকে লম্বা হচ্ছে ব্রেন। তাহলে এই হচ্ছে মোটামুটি ছোট বড় কি হলো, গেল। এবার আমরা ইউক্যারিওটিক কোষ বলেছিলাম, ইউক্যারিওটিক কোষের গঠন দেখব। ইউক্যারিওটিক কোষের গঠন যদি আমরা দেখতে চাই, তাহলে ইউক্যারিওটিক কোষের গঠনের মধ্যে আমরা এবার চলে আসবো পুরোপুরি এই জায়গাটার মধ্যে, আমরা এই জায়গা সেন্ট্রিক হয়ে যাবো। তাহলে প্রথম কি জিনিস হলো, প্রথম থেকে যদি বলি, তাহলে সেল হচ্ছে মৌলিক একক। সেলের মধ্যে সেল কত ধরনের হয়? দু ধরনের, ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক। ইউক্যারিওটিক কারা? আমরা উদ্ভিদ দুটোর ক্ষেত্রে ইউক্যারিওটিক কোষ দেখতে পাওয়া যায়। প্রোক্যারিওটিক কোষ কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? না, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ভাইরাস। ঠিক আছে, এদের মধ্যে কি দেখা যায়? প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষের মধ্যে সবথেকে বড় যে পার্থক্য, সেটা হচ্ছে এখানে নিউক্লিয়াস থাকে না, এখানে নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, তো এই কোষের ক্ষেত্রে, প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে না। যদি বলা হয় কোশ্চেনে যে নিউক্লিয়াস থাকে না কোন কোষের ক্ষেত্রে, কোন কোষে নিউক্লিয়াস থাকে না, তখন বলবে প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, এখানে নিউক্লিয়াস থাকে। এবার নিউক্লিয়াস কি বা অন্যান্য জিনিসগুলো কি, ব্যাপারটা কিরকম? একটা ঘর, সেল মানে ধরো একটা ঘর, তো যদি ঘরের দেওয়াল না থাকে, তাহলে ঘরটা তৈরি হবে কি করে? ঘরটা তৈরি হবে না। একটা ঘর যদি আমি শুধু বলি যে একটা ফ্লোর, একটা মানে কাউকে একটা, তোমাদেরকে একটা এনে বসিয়ে দিয়ে, আমি একটা মেঝের উপরে বসিয়ে দিয়ে বললাম যে আর কিচ্ছু নেই, দেওয়াল ফেওয়াল কিচ্ছু নেই, বললাম তোমরা এখানে থাকো, তাহলে তোমরা কি বলবে যে না তোমরা কোনো ঘরের ভিতরে থাকো? বা রাস্তায় দাঁড় করিয়ে রাস্তার মধ্যে বসিয়ে দিয়ে বললাম যে তোমরা এখানে থাকো, এটা তোমাদের ঘর, তো তোমরা কি মানবে এটা তোমাদের ঘর? অবশ্যই মানবে না। কি করতে হবে তাহলে? ঘর বানাতে গেলে উপরে একটা ছাদ দিতে হবে, তার চারিপাশে দেওয়াল দিয়ে আটকাতে হবে, তাহলে সমস্ত কিছু করতে হবে, তাহলে তা না হলে ঘর হওয়া সম্ভব না। তাহলে সেল যদি মৌলিক একক হয়, বা সেলকে যদি এখানে যদি আমরা প্রকোষ্ঠ বলি, সেল মানে প্রকোষ্ঠ হিসেবে যদি রবার্ট হুক বলে থাকেন, তাহলে তিনি নিশ্চয়ই ভুল কিছু বলেননি। তার মানে ওটাকে একটা ঘর হতে হবে। তাহলে ঘর যদি হয়, তাহলে ঘরের বাইরের আবরণও থাকবে, আবরণ মতলব যে দেওয়ালও থাকবে। তাহলে এইখানেও প্রত্যেকটা সেলের একটা করে কোষ প্রাচীর, একটা করে সেল ওয়াল অথবা সেল মেমব্রেন, সেল ওয়াল অথবা সেল মেমব্রেন, এটাকে যদি আমি সেল ওয়াল বলি, আর এই ভিতরেরটাকে আমি কি বলবো? এই ভিতরেরটা হচ্ছে সেল মেমব্রেন। আমি লিখেছি এখানে সেল মেমব্রেন বা কোষ প্রাচীর। তাহলে দুটো আলাদা আলাদা কেন? দেখো, প্রাণী দেহে সেল ওয়ালটা থাকে না, এটা শুধুমাত্র থাকে উদ্ভিদদের মধ্যে। কাদের মধ্যে থাকে? সেল ওয়াল, উদ্ভিদদের মধ্যে। উদ্ভিদের সেলের মধ্যে সেল ওয়াল থাকে, মানে কোষ প্রাচীর থাকে। আর প্রাণীদেহের মধ্যে শুধুমাত্র থাকে মেমব্রেন, কিন্তু থাকবেই, কিছু না কিছু থাকবেই। হয় উদ্ভিদ দেহের মধ্যে সেল ওয়ালও থাকে, সেল মেমব্রেনও থাকে। ঠিক আছে, দুটো জিনিসই থাকলো, কোষ পর্দাও থাকে, কোষ প্রাচীরও থাকে। এটাকে বলা হয় কোষ পর্দা, এটাকে বলা হয় কোষ পর্দা, কোষ মেমব্রেনটাকে বলা হয় কোষ পর্দা, আর সেল ওয়ালকে বলা হয় কোষ প্রাচীর। ঠিক আছে, পর্দা আর প্রাচীরের মধ্যে ডিফারেন্স নিশ্চয়ই বুঝে নিতে হবে না। প্রাচীর সবসময় পুরু হয়, প্রাচীর পুরু হবে, পর্দা ছোট হবে, এটাই নিশ্চয়ই। ঘরের মধ্যে যদি পর্দা দেওয়া হয়, তাহলে পর্দাটা পাতলা হবে, ঘরের দেওয়াল মোটা হবে, এটুকু তো স্বাভাবিক। তার মানে এখান থেকে তোমাদের মনে রাখতে হবে যে সেল ওয়াল, উদ্ভিদের মধ্যে যে সেল ওয়ালটা থাকে, সেই সেল ওয়ালটা সবসময় কি হবে? পুরু হবে এবং মোটা হবে, কিন্তু সেল মেমব্রেনটা কি হবে?
পাতলা হবে এবং বিভেদ্য হবে বা অন্তর্ভেদ্য হবে বা বিভেদ্য হবে, ঠিক আছে। তাহলে গেল জিনিসটা কি, তাহলে সেলের বাইরে সেল সবসময় একটা কি, সেল একটা সবসময় একটা সেল পর্দার ভিতরে আবরণের পর্দার আবরণ দ্বারা সেল গঠিত হবে। তার মানে সেল এরকম নয় যেমন প্রোক্যারিওটিক কোষে। প্রোক্যারিওটিক কোষে কি হয়, প্রোক্যারিওটিক কোষটা অতটা উন্নত মানের নয়, ঠিক আছে। তো ওই জন্য প্রোক্যারিওটিক কোষ মানে ব্যাকটেরিয়া বা জীবাণু, এরা কি হয় জানো তো, এরা নিজেদের দেহে এরা নিজেরা ডিভিশন হতে পারে না। সেল ডিভিশন, সেলের যেরকম বিভাজন হয়, সেলের ডিভিশন মানে বিভাজন হয় মানে আমরা আস্তে আস্তে বড় হই কিরকম ভাবে, সেল ডিভাইড হয়ে বড় বড় হতে হতে সেল ডিভাইড যত হবে তত সেখানে শরীর আমরা 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 আমাদের হাত ছোটবেলায় যতটুকু হাত ছিল এখন এখন কি তার সেরকমই আছে, বেড়েছে তো, বড় হচ্ছে তো আমরা ধীরে ধীরে। যত বড় হবে তার মানে সেল ডিভাইড হয়ে হয়ে সেল ডিভাইড হতে হতে সেটাকে বড় হয়। কারণ আমরা কি বলেছিলাম, সেল থেকে টিস্যু তৈরি হবে, টিস্যু থেকে তারপরে মাসেল তৈরি হবে, সেই মাসেল থেকে তারপর শরীর তৈরি হবে। তার মানে সেলই যদি না তৈরি হয় তাহলে নতুন যদি সেল তৈরি না হয় তাহলে আমরা বাড়বো কি করে, আমাদের বৃদ্ধিও বন্ধ হয়ে যাবে। সুতরাং প্রত্যেকটা প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষে সেল সেল মানে কোষের বৃদ্ধি অবশ্যম্ভাবী হবে। কিন্তু প্রোক্যারিওটিক কোষে যেহেতু নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াসের প্রধান কাজই হচ্ছে কোষকে ডিভাইড করা মানে বিভাজন করা। তো এ বিভাজন করতে পারে না একা একা, এ তখন কি করে, এ তখন অন্য একজনের ঘাড়ে যায়। মানে ধরো আমার ব্যাকটেরিয়া আমার কাছে এসছে, আমার কাছে এসে আমার মধ্যে থেকে তবে ও বিভাজিত হতে পারবে, তার আগে ও বিভাজিত হতে পারবে না। আমার জায়গায় আসবে, আমার কাছে আসবে ব্যাকটেরিয়া, আমার দেহে প্রবেশ করবে, আমার দেহে প্রবেশ করে আমার দেহের কোষের ভিতরে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের সঙ্গে থেকে তবে ও সেল ডিভিশনটা করবে বা সেলের বিভাজন করবে বা নিজে বাড়বে। তাছাড়া বাড়া সম্ভব নয়, ওরা একা একা বাড়তে পারে না, ঠিক আছে। ওদের জন্য কোনো একটা মাধ্যম দরকার। এটা গেল প্রোক্যারিওটিক কোষ। এবার ইউক্যারিওটিক কোষের মধ্যে তাহলে আমরা কি পেলাম, ইউক্যারিওটিক কোষের মধ্যে কোষ পর্দা পেলাম একটা, যে কোষ পর্দার কাজ হচ্ছে, প্রধান কাজ হচ্ছে কোষকে একটা শেপ দেওয়া এবং কোষের ভিতরে যাতে কোষের ভিতর এবং বাইরের সঙ্গে যাতে একটা মানে একটা ঘরের যেরকম হয় এই ঘর আর ওই ঘরের মধ্যে যে একটা পার্থক্য, সেই পার্থক্যটা বোঝায় কে, ঘরের দেওয়াল। ঠিক সেই রকম ভাবেই কোষ পর্দাকেও বোঝাবে। কোষ পর্দা একটা সেলের সঙ্গে আরেকটা সেলের ডিভিশন বোঝাবে এবং যাতে এই কোষের ভিতর থেকে অঙ্গাণুগুলো ছিটকে ছাটকে বেরিয়ে না চলে যায় সেটার ধ্যান রাখবে। যাতে অন্য কোষের থেকে কোনো একটা অঙ্গাণু, সাপোজ এর পাশে আরেকটা কোষ রয়েছে, এর পাশে আরেকটা কোষ থাকবে, দেখা গেল কোষ পর্দা এমন অবস্থা হলো কোষ পর্দা নেই, এখান থেকে মাইটোকন্ড্রিয়া গিয়ে এখানে একে বলছে যে ঠিক আছে এখান থেকে মাইটোকন্ড্রিয়া নিয়ে এখানে চলে আসলাম, এখান থেকে নিউক্লিয়াস বলছে আমি আর এখানে আমার এখানে ভালো লাগছে না, এই ঘরে আমার থাকতে ইচ্ছা করে। দেখবি মাঝে মাঝে আমরা কি করি, আমরা আমাদের নিজেদের ঘরের মধ্যে ঘর চেঞ্জ করি না, আজকে অনেকদিন হয়ে গেছে আর ভালো লাগছে না এই ঘরে, ঠিক আছে, অন্য ঘরে যাবো। তখন কোষ পর্দা বলবে না, যার যেখানে ঘর সে সেখানেই থাকো, আমার ঘরে জায়গা নেই, আমার ঘর ভর্তি, আমার ঘরে একদমই জায়গা নেই, কারণ আমার ঘরের থেকে যদি কেউ বেরিয়ে যায় তবে না তোমাকে জায়গা দেবো, আর বেরোবে তো না। কারণ কি, যদি প্রত্যেকটা কোষের ভিতর যদি অঙ্গাণুগুলো ঠিকঠাক করে না থাকে তাহলে সেই কোষ ঠিকঠাক ভাবে কাজও করবে না এবং সেই কোষ মৃত হয়ে যাবে, মৃত বলে ঘোষিত হবে, স্বঘোষিত হবে, অ্যাকচুয়ালি কোষ মারা যাবে। সুতরাং কোনো কোষ থেকে যাতে অঙ্গাণুগুলো ঠিকঠাক করে না যায় সেটা একটা ব্যাপার। তাছাড়া কোষের ভিতর থেকে, কোষ থেকে যেহেতু আমাদের কোষ বিভাজন হয়, এবার কোষ বিভাজন হওয়ার পরে কোষের ভিতরে যে প্রোটিন থাকবে, লিপিড থাকবে বা কিছু থাকবে, ফ্যাট থাকবে, লিপিড থাকবে, প্রোটিন থাকবে, সমস্ত কিছু সেগুলোকে বাইরে নিয়ে যাওয়া, কতটুকু নিয়ে যেতে হবে, বাইরের থেকে কোন কোন জিনিসগুলোকে ভিতরে আনতে হবে, এই সমস্তটার কাজ হচ্ছে কোষ পর্দা বা সেল মেমব্রেনের কাজ, ঠিক আছে। তো তাহলে সেল মেমব্রেনের কি কাজ হলো, কোষ পর্দার কি কাজ হলো, বোঝা গেল। এবার কোষ পর্দার বাইরে এরকম লম্বা লম্বা কিছু কিছু এই সূক্ষ্ম সূক্ষ্ম ওই দিকে ব্রাশে যেরকম রোয়া থাকে না, ব্রাশ করার সময় ব্রাশের রোয়া দেখেছো, ওই রোয়ার মতো বা আমাদের হাতের লোম যেরকম পাতলা হয় ঠিক সেরকম লোমের মতো কিছু অংশ থাকে, কিছু কিছু জিনিস থাকে, সেগুলোকে বলা হয় সিলিয়া বা ফ্ল্যাজিলা। কি বলা হয়, সিলিয়া বা ফ্ল্যাজিলা। এগুলো কি করে, এগুলো হচ্ছে কোষের সঞ্চালনে সাহায্য করে, যে কোনো কোষের সঞ্চালনে সাহায্য করে। কিরকম ভাবে কোষের সঞ্চালনে সাহায্য করে, সাপোজ স্পার্ম এরকম দেখতে হয়। তো স্পার্মে যদি ফ্ল্যাজিলা না থাকে তাহলে স্পার্ম কোনোদিন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না, পৌঁছাবে না। স্পার্ম কি করে, স্পার্মের স্পার্ম এক জায়গা থেকে এখান থেকে গিয়ে কি করবে, ওভাম বা ডিম্বাণুকে খুঁজবে, সেখানে গিয়ে তার ভিতরে প্রবেশ করবে, করে তবেই না নিষেক ঘটাবে, তবেই না বাচ্চা কাচ্চা হবে বা হবে, তবেই না কিছু হবে। তো যদি এর উপরে যদি ফ্ল্যাজেলা না থাকে তাহলে একে চালনা করবে কি, একে চালাতেই পারবে না। তার ফ্ল্যাজেলার কাজ হচ্ছে সঞ্চালন করা, যে কোনো কোষকে সঞ্চালন করার কাজ হচ্ছে ফ্ল্যাজেলা বা সিলিয়ার কাজ, ঠিক আছে। তাহলে
এটা বোঝা গেল সিলিয়া বা ফ্ল্যাজেলার কাজ কি। সিলিয়া বা ফ্ল্যাজেলা কোথায় থাকে না, কোষ পর্দার বাইরে থাকে। বাইরেই থাকবে, কারণ বাইরে গাড়ির ভিতরে চাকা থাকে না, গাড়ির বাইরে চাকা থাকে। গাড়ির নিশ্চয়ই বাইরে চাকা থাকে, গাড়ির ভিতরে যদি চাকা রেখে দাও তুমি সে স্টেপনি হিসেবে, তাহলে গাড়ি চলবে? গাড়ি চলবে না। সুতরাং কোষ পর্দার বাইরে কি থাকবে, সিলিয়া বা ফ্ল্যাজেলা থাকবে, যেটা কোষকে সঞ্চালনে সাহায্য করবে। হলো কোষের ভিতরে নিউক্লিয়াস, সব থেকে বড় মূল উপাদান হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি বলা হয়, কোষের মস্তিষ্ক বলা হয়। কেন কোষের মস্তিষ্ক বলা হয়, তার কারণ হচ্ছে দেখো, আমাদের মস্তিষ্কের কাজ কি, আমাদের মস্তিষ্কের কাজ হচ্ছে সমস্ত রকমের অ্যাডভাইস দেওয়া। অ্যাডভাইস দেওয়া দ্যাট মিনস কে কোথায় কি করছে। আমার এই হাতটা আজকে আমি এখান থেকে, আমার হাতটা এখান থেকে এতদূর গেল, সেটা আগে সিগন্যাল পৌঁছেছে মাথায়, মাথার থেকে তবে আমার হাতকে সিগন্যাল দিয়েছে, আমার হাত সেখান থেকে এতদূর গেছে। সমস্ত কিছু আমাদের ব্রেন সিস্টেম, আমাদের ব্রেন সিস্টেমে কি হয়, নার্ভ যেগুলো আছে সেই নার্ভগুলো প্রত্যেকটা জায়গায় পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সমস্ত কিছু একটা নার্ভাস সিস্টেমের মধ্যে দিয়ে চলে, এবং সেটা সমস্ত কিছু ব্রেন থেকে পরিচালিত হয় বা পরিবাহিত হয়, বলতে পারো পরিচালিত হয়। তো সেই পরিচালনা যেহেতু ব্রেন করে, তাই এখানে কোষের ভিতরে কোষের মস্তিষ্ক কাকে বলা হয়, নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। কারণ কি, কারণ হচ্ছে নিউক্লিয়াস সবাইকে কমান্ড দিচ্ছে, সবাইকে কমান্ড দেবে কে, নিউক্লিয়াস, যে তুই এটা করবি, তোর এটা কাজ, তোর এটা কাজ, তোর ওটা কাজ, তোর মানে সাপোজ মাইটোকন্ড্রিয়ার কাজ কি, মাইটোকন্ড্রিয়া হচ্ছে এক ধরনের অঙ্গাণু। সেই মাইটোকন্ড্রিয়া কি করে না, মাইটোকন্ড্রিয়া কোষের শক্তি সঞ্চার করে। শক্তি সঞ্চার করে মানে কোষকে শক্তি যোগান দেয় কে, সে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কিভাবে শক্তি সঞ্চার করে আমি মাইটোকন্ড্রিয়াকে নিয়ে একটু বলি, তাহলে বুঝতে পারবে। মাইটোকন্ড্রিয়ার কাজ কি, মাইটোকন্ড্রিয়া কোষের শক্তি সঞ্চয় করে, শক্তি সরবরাহ করে কোষকে, ঠিক আছে। কোষকে শক্তি সঞ্চয় সংগ্রহ, কোষকে যদি শক্তি না দেয় তাহলে আমাদের শক্তি থাকবে না। আমি যদি আমার ধরো পড়াতে গিয়ে যে আমার শক্তিটা ক্ষয় হচ্ছে, সেই শক্তি আসছে কোথা থেকে, আমার শরীর থেকে আসছে। এবার এই শরীরের মৌলিক একক কে, কোষ। তাহলে কোষ থেকেই যদি আমি শক্তি না পাই, তাহলে আমি আমার শরীরের শক্তি পাবে কোথায়, আর কোনো জায়গা থেকে পাওয়ার জায়গাই নেই, ঠিক আছে, আর কোনো জায়গা থেকে পাওয়ার জায়গাই নেই শক্তি। সুতরাং কোষই আমাকে শক্তি দেবে। সেই শক্তি ঘর কাকে বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে। কিভাবে শক্তি প্রদান করে, মাইটোকন্ড্রিয়ায় 38 এটিপি থাকে, অ্যাডিনো ট্রাইফসফেট, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, অ্যাডিনোসাইন কি, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, 38 এটিপি থাকে। এই 38 এটিপি মিলে কি করে না, কোষের শক্তি সঞ্চয় করে, প্রোটিন সংশ্লেষ করে, প্রোটিন লিপিড সংশ্লেষ করে ও শক্তি সঞ্চয় করছে। এবার সেই শক্তিগুলো কি করছে, শক্তি সঞ্চয় তো হলো, শক্তিগুলো সঞ্চয় করে শুধু কোষের ভিতরে রেখে দিলে তো হবে না। সাপোজ আমার আজকে যার যেখানে যেরকম কাজ থাকে, তার সেখানে সেরকম শক্তির প্রয়োজন হয়। কিরকম শক্তির প্রয়োজন হয়, আমার ধরো আজকে এখন আমি পড়াচ্ছি, আমি পড়াতে গেলে আমার সব থেকে বেশি শক্তি কোথা থেকে ক্ষয় হচ্ছে, মুখের থেকে, জিভ থেকে বা মুখ থেকে। ধরো মুখ থেকে এবং ব্রেনে শক্তি দরকার হচ্ছে, বাদ বাই কোনো জায়গায় হাঁটাচলা করছি না, মাঠে গিয়ে কোদাল কোপাচ্ছি না, সুতরাং বাইরের শক্তি অন্য কোনো জায়গায় দরকার নেই। সুতরাং এই যে কোথায় শক্তিটা লাগবে, সেটা নিউক্লিয়াস বলে দেবে যে এই জায়গাটায় ওর শক্তি দরকার। মাইটোকন্ড্রিয়া বলবে ঠিক আছে, ওই জায়গাটা আমাকে শক্তি দরকার, ঠিক আছে, আমার কাছে শক্তি আছে, আমার কাছে পাওয়ার আছে, শক্তি আছে, কিন্তু আমি দেবো কাকে, কিন্তু দেবোটা কি করে, শক্তিটা যে আমার এইখানে আসবেটা কি করে। সাপোজ এইখানে একটা সেল, সেই সেলের ভিতরে মাইটোকন্ড্রিয়া শক্তি সঞ্চয় করে রেখেছে অনেক, তো সেই সেল থেকে এইখানকার সেলের শক্তি আমার এইখানের সেলে আসবে। কিভাবে আসবে, তখন কার কাজ, তখন সেটার কাজ হচ্ছে, তখন গলগি বডি বলবে আমি আছি হুজুর, আমি আছি, আমার কাজ হচ্ছে পরিবহন করা, যে কোনো জিনিসকে পরিবহন করা। তাহলে ও কি করবে, এই শক্তিটাকে নিয়ে গিয়ে আমার কোথায় যেখানে শক্তির দরকার হবে সেখানেও পরিবহন করবে। তাহলে গলগি বস্তু, নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়াকে বলছে যে শক্তি তৈরি কর, মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করে ফেললো, গলগি বডিকে বললো এবার গলগি অপারেটাস, একে বলা হয় গলগি অ্যাপারেটাস বা গলগি বডিকে বললো শক্তি তৈরি করে, শিগগিরই ওর কাছ থেকে শক্তি নিয়ে তুই আরেকজনকে দে, ঠিক আছে। তখন ও কি করবে, গলগি বডি কি করবে, আরেকজনকে শক্তি সঞ্চার করবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে যদি বলা হয় কোষের শক্তিঘর কাকে বলা হয়, তাহলে বলবে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। কোথায় বলবে 38 এটিপি কোথায় দেখতে পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়ার ভিতরে 38 এটিপি দেখতে পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়ার ভিতরে আর কি কি দেখতে পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়ার ভিতরে ক্রিস্টিকে দেখতে পাওয়া যায়, ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে পর্দা নামক মাইটোকন্ড্রিয়া এইরকম দেখতে একটা মাইটোকন্ড্রিয়া হয়, মাইটোকন্ড্রিয়া এরকম ভিতরে হয়, এর ভিতরে ফোট যে জিনিসগুলো সেগুলোকে বলা হয় রাইবোজোম। মাইটোকন্ড্রিয়ার ভিতরে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় রাইবোজোম, ফোট যেগুলো থাকে রাইবোজোম। রাইবোজোমের কাজ কি, রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, মানে প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন তৈরি করা রাইবোজোমের কাজ। আর এই যে এরকম দেখতে যে জিনিসগুলো সেগুলোকে বলা হয় পর্দা বা আবরণী, যে পর্দার দ্বারা ঢাকা থাকে মাইটোকন্ড্রিয়া, তাকে কি বলা হয়, তাকে বলা হয় ক্রিস্টি। কি বলা হবে, ক্রিস্টি, ঠিক আছে, ক্রিস্টি। পর্দার মতো যে জিনিসগুলো সেগুলোকে বলা হয় ক্রিস্টি, আর ভিতরে ফোট যে জিনিসগুলো সেগুলোকে বলা হয় রাইবোজোম। তাহলে রাইবোজোম কোথায় থাকে, মাইটোকন্ড্রিয়ার ভিতরেও থাকে, আমরা আরো দেখবো রাইবোজোম আরো জায়গায় থাকে, সেলের ভিতরেও রাইবোজোম থাকে, কোথায় কোথায় থাকে সেটা দেখছি আমরা।
তাহলে মাইটোকন্ড্রিয়া ক্লিয়ার হলো। মাইটোকন্ড্রিয়ার ভিতরে এই জিনিসগুলো থাকছে। মাইটোকন্ড্রিয়ার কাজ শক্তি সঞ্চয় করা, শক্তি সঞ্চার করা, শক্তি তৈরি করা, এবং শক্তিকে নিয়ে যাচ্ছে গলগি বডি বা গলগি অ্যাপারেটাস। তাহলে গলগি অ্যাপারেটাসের আর কি কাজ? গলগি অ্যাপারেটাস বলা হয়, অ্যাপারেটাস, বা আমরা বলি গলগি বস্তু, গলগি বস্তু, গলগি বডিও বলা হয়, ঠিক আছে, গলগি বস্তু। তাহলে গলগি বডির কাজ কি? গলগি বডির কাজ আমি একটা যেটা বললাম সেটা হচ্ছে সমস্ত রকমের জিনিস পরিবহনে সাহায্য করা, কোষের ভিতরে, কোষের বাইরে, সব জায়গায় ও কি করবে না পরিবহন করবে, খাদ্য সঞ্চয় করবে, খাদ্যকে পরিবহন করবে। ওই জন্য একে বলা হয় শিপিং অথবা প্যাকেজিং বলা হয়। একে গলগি বডিকে কি বলা হয়? গলগি বডিকে বলা হয় শিপিং অ্যান্ড প্যাকেজিং আইটেম। মানে সমস্ত জায়গা থেকে সমস্ত কিছু নেবেও, নিয়ে তারপরে কি করবে ও সব জায়গায় প্যাকেজ। আর শিপিং প্যাকেজিং কি? শিপিং প্যাকেজিং মানে ফ্লিপকার্ট তো সবাই, ফ্লিপকার্ট অ্যামাজন সবাই জানো। ফ্লিপকার্ট অ্যামাজনে কি হয়, এক জায়গা থেকে শিপিং হয়, দেখবে দেখায় শিপিং এই জায়গায়, তারপরে প্যাকেজ হয়েছে, প্যাকেজ হওয়ার পরে শিপিং হয়েছে, শিপিং হওয়ার পর আউট ফর ডেলিভারি, ডেলিভারির পরে তোমার বাড়িতে ডেলিভারি দিয়ে গেল, ঠিক আছে। তো এই হচ্ছে গলগি বস্তুর কাজ। এক জায়গা থেকে প্যাকেজ হবে, প্যাকেজ হওয়ার পরে আরেক জায়গায় গিয়ে ও আরেক জায়গায়, তারপরে ওকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিপিং করবে, শিপিং করার পরে তারপরে কি করবে না, তারপরে ওকে সেই জায়গায় নামিয়ে দিয়ে বলবে যে আমার কাজ শেষ, আমার পরিবহন করা হয়ে গেছে, আমার কাজ শেষ। তাছাড়া গলগি বডির আরেকটা খুব মূল কাজ, সেটা হচ্ছে লাইসোজোম তৈরি করা। লাইসোজোম আমরা পড়বো কি জিনিস, সেটাও পড়বো লাইসোজোম কি জিনিস। কিন্তু লাইসোজোম এখন জানো, এখন এটুকু জেনে রাখো যে গলগি অ্যাপারেটাস কি তৈরি করে না, লাইসোজোম তৈরি করতে সাহায্য করে। গলগি অ্যাপারেটাসের মধ্যে এইরকম এই গলগি অ্যাপারেটাসটা খানিকটা এইরকম টাইপের দেখতে হয়, ঠিক আছে, যেরকম আমি আঁকলাম, হ্যাঁ, এরকম প্যাঁচানো। এবার এই যে জিনিসটা, এটাকে বলা হয় সিস্টারনি অথবা ল্যামেলি। কি বলা হয়? সিস্টারনি অ্যান্ড ল্যামেলি। কি বলা হয়? গলগি বডির ভিতরে এই যে প্যাঁচানো সর্পিকাল, যে সর্পিলাকার যে বস্তুটি থাকে তাকে বলা হয় সিস্টারনি বা ল্যামেলি। যদি বলা হয় কোশ্চেনে যে সিস্টারনি বা ল্যামেলি কোথায় দেখতে পাওয়া যায়, তাহলে আমরা কি অ্যান্সার দেবো? গলগি বডি বা গলগি বস্তুতে দেখতে পাওয়া যায় সিস্টারনি এবং ল্যামেলিকে। সিস্টারনি এবং ল্যামেলিকে কোথায় দেখতে পাওয়া যায়? গলগি বডির মধ্যে, গলগি অ্যাপারেটাসের মধ্যে। তাহলে দেখো দুটো জিনিস, নিউক্লিয়াস হলো, নিউক্লিয়াস কি হলো? নিউক্লিয়াস ব্রেন হলো। এবার এই নিউক্লিয়াসের মধ্যে আরেকটা জিনিস থাকে। নিউক্লিয়াসের মধ্যে দেখো, এখানে বলেছিলাম না, এই যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস কে আবিষ্কার করেছিলেন? নিউক্লিয়াস যদি এরকম ভাবে নিউক্লিয়াস আঁকি, তাহলে নিউক্লিয়াসের মধ্যে এরকম একটা মাঝখানে একটা এরকম বস্তু থাকে, তাকে বলা হয় নিউক্লিওলাস। ঠিক আছে, এই নিউক্লিওলাস ভিতরে থাকে। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিওলাস থাকে, ঠিক আছে, নিউক্লিওলাস থাকে। তাছাড়া নিউক্লিয়াসকে আমি কি বলেছিলাম? নিউক্লিয়াস কি করে না, নিউক্লিয়াস কোষের বিভাজনে সাহায্য করে, কোষের মানে একটা কোষ থেকে আরেকটা কোষ যে বিভাজন হবে সেটা কে করবে? সেটা নিউক্লিয়াস করবে। কার সাহায্যে করবে? সেন্ট্রোজোমের সাহায্যে করবে। কার সাহায্যে করবে? সেন্ট্রোজোম। তো নিউক্লিওলাসের সেন্ট্রোজোম নিউক্লিওলাস মিলে কোষ বিভাজন করবে, এবং এই কোষ বিভাজন করার পরে, কোষ বিভাজন দুটো পদ্ধতিতে হয়, মাইটোসিস এবং মিওসিস। সেগুলো আমি পরে বলবো কিভাবে কি হয় না হয়। আজকে শুধু যেটুকু, সেটা হচ্ছে অর্গানেলস গুলোকে আমাদের চেনা, অর্গানেলস মানে অঙ্গাণুগুলোকে চিনবো এবং তাদের কাজ সম্বন্ধে একটু জানবো। পরের লেকচারে আমরা পুরো আরো ডিটেলসে দেখবো, ঠিক আছে। তো তাহলে নিউক্লিয়াসের কাজ কোষ বিভাজন করা, কোষকে একটা কোষ থেকে আরেকটা কোষকে বিভাজন করা হচ্ছে নিউক্লিয়াসের কাজ। এর মধ্যে কি কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ বা আরএনএ কি থাকে? ডিএনএ এবং আরএনএ থাকে কোথায়? নিউক্লিয়াসের মধ্যে। ডিএনএ কি মাঝে মাঝে এখন তো প্রচুর শোনা যায় ডিএনএ টেস্ট করা হয়, ডিএনএ টেস্ট কিসের জন্য করা হয়? ডিএনএ টেস্ট করা হয় তোমার বংশ পরম্পরায়, ধরো একজনের বংশ পরিচয় পাওয়া যাচ্ছে না, তাহলে তার বংশ পরিচয় পাওয়া যাবে কোথায়? থাকবে প্রত্যেকটা প্রাণী দেহের এবং উদ্ভিদ দেহের বংশ পরিচয় আছে। বিশেষ করে প্রাণী দেহের বংশ পরিচয় একটা জিন থেকে আসে, ঠিক আছে। সাপোজ আমার প্যারেন্টসের যা জিন রয়েছে, সেই জিন বা যে ডিএনএ রয়েছে সেটা আমার শরীরে আসবে, আমার পরবর্তীকালে যে জেনারেশন আসবে সেই জেনারেশনের মধ্যে সেই ডিএনএ বা সেই জিন সেটা প্রবাহিত হবে। এটাই হচ্ছে নিয়ম। তাহলে কি হলো, এই যে ডিএনএ বা আরএনএ, এই ডিএনএ এবং আরএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে। কেন নিউক্লিয়াসের মধ্যে থাকে? দেখো, নিউক্লিয়াসই প্রথম কোষ বিভাজন করছে। এবার কোষ বিভাজন করার সময় যদি ডিএনএ আর আরএনএ যদি নিউক্লিয়াসের মধ্যে না থাকে, তাহলে আরেকটা কোষ যে তৈরি হলো, সেই কোষে কি ডিএনএ আর আরএনএ যাবে না। প্রত্যেকটা কোষের মধ্যে ডিএনএ আর আরএনএ থাকতে হবে।
তাহলে নিউক্লিয়াসের মধ্যে সবসময় কি থাকবে, ডিএনএ এবং আরএনএ। ডিএনএ মানে দুটোই অ্যাসিড, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড আর এটা রাইবোনিউক্লিক অ্যাসিড, দুটোই এক ধরনের অ্যাসিড, যেটা থেকে আমাদের কি হয়, বংশানুক্রমিক বা বংশানুগত যে জিনটা, সেই জিনটা আমরা জানতে পারি ডিএনএ থেকে। ডিএনএ টেস্ট বা আরএনএ টেস্ট, ডিএনএ টেস্ট সবসময় এটা শুনবে, সবসময় শুনবে যে কারো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, দ্যাট মিনস ডিএনএ টেস্ট করো, এর ডিএনএ টেস্ট করো। তাহলে পাওয়া যায়। বিভিন্ন ক্রাইম সিনের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় যে যখন মার্ডার হয় বা রেপ হয়, বিশেষ করে রেপের ক্ষেত্রে ডিএনএ টেস্ট করতে বলে, যে ডিএনএ টেস্ট করলে, কারণ ওই যে বলেছি স্পার্ম, স্পার্ম বললাম না, স্পার্মের ডিএনএ যদি মিলে যায় তাহলে বুঝতে হবে যে সেই ব্যক্তি হচ্ছে কালপ্রিট, রেপিস্ট। কারণ এই যে শুক্রাণু, এটাও তো কোষ, এর ভিতরেও কি নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের মধ্যেও কি আছে, ডিএনএ আছে। তাহলে এই ডিএনএ সঙ্গে ডিএনএ ম্যাচ করবে, কি করে ম্যাচ করায়, ডিএনএর সঙ্গে ডিএনএ ম্যাচ করবে। তাহলে যখন ডিএনএর সঙ্গে ডিএনএ ম্যাচ করে গেল, তখন সেই কালপ্রিটকে আলটিমেটলি ধরে ফেলা হলো যে এই কালপ্রিট। এই হচ্ছে ডিএনএ টেস্ট। কারণ প্রত্যেকটা সেলের ভিতরে ডিএনএ থাকবে এবং ইয়ে হবে। তাহলে আজকে আমরা যেটুকু পড়লাম সেটুকু হচ্ছে বাইরের ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক। ইউক্যারিওটিকের মধ্যে আমরা কি কি আজকে জেনেছি, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, নিউক্লিয়াস জেনেছি। আমরা বাদ বাকিটা জানবো নেক্সট ভিডিওতে, নেক্সট পার্টে। সেটা কি জানবো না, রাইবোজোম কি জিনিস, ইআর কি জিনিস, ইআর এর মধ্যে দুটো জিনিস আছে, এসইআর, আরইআর, এটা কি জিনিস, ঠিক আছে, সেন্ট্রোজোম কি জিনিস, লাইসোজোম কি জিনিস এবং ভ্যাকুয়াল কি জিনিস। আজকের জন্য এইটুকুই। সেকেন্ড পার্ট অবশ্যই অবশ্যই সেকেন্ড পার্টের আমি নিয়ে আসবো যে এই চারটে জিনিসের কাজ কি, এবং তাছাড়া সেল ডিভিশন কি করে হয়, বিভাজন কি করে। আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।